মমতা যে ক্ষমতা লোভী, মমতা যে সততার প্রতীক দিয়ে মানুষকে একটা প্রলোভন দেখিয়েছিলেন, আর মমতার ভিতরে যে এত নোংরা আবর্জনা, একটা দেশ বিরোধী কার্যকলাপ লুকিয়েছিল তার মাথার মধ্যে, এবং সে একটা খুব ভয়ানক এবং নোংরা রাজনীতির মধ্যে দিয়ে যাবেন, এটা তার প্রেক্ষাপট ঠিকই ছিল, তার চিত্রনাট্য ব্লুপ্রিন্ট সব ঠিক ছিল। এই সমস্ত দিয়ে পাবলিক খেপিয়ে তিনি যে 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাস্ত করে 2011-তে ক্ষমতা লাভ করলেন, ঠিক ঠিক সেই সময় আমেরিকা থেকে হিলারি ক্লিন্টন, সেক্রেটারি অফ স্টেট আমেরিকার, মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চলে এলেন। কেন দেখা করতে এলেন তখন কিন্তু আমরা জানতাম না, তখন বুঝতাম যে এখানে ইনভেস্টমেন্ট হবে, সেটা প্রকাশ করলেন এবং প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, যেহেতু বামফ্রন্ট সরকার সমস্ত কল কারখানা শিল্পকে ধ্বংস করে দিয়েছিল, শিক্ষাকে ধ্বংস করে দিয়েছিল, ধ্বংসস্তূপে তৈরি করেছিল বামফ্রন্ট। তার যে অত্যাচার, যে কুশাসন, সেই কুশাসনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিল। এই মমতা ব্যানার্জির মাথাতে বামফ্রন্টের থেকেও যে এত নোংরা জিনিস ভরা ছিল, তার গোপন অভিসন্ধি যে আলাদা ছিল, সেটা কিন্তু আপামর বাংলার জনতা জানতো না। চিন্তা করে দেখুন, 2024 সালে বাংলাদেশে অশান্তি শুরু হয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সেখানে জিহাদি আন্দোলন ঢুকিয়ে দেয়। এই চিত্রনাট্য শুরু হয়েছিল সেই 2011-র পর থেকে। মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে আসে, আমেরিকার CIA দিয়ে বাংলাদেশের অশান্তির আগুন শুরু করেছিল, তখনই বীজ বপন শুরু হয়ে গেছিল, এবং হাসিনা সরকারকে উৎখাত করা ছিল তার মূল উদ্দেশ্য। তার কারণ হাসিনা সরকার ভারত সরকারের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলছিল। এই ভারতের সঙ্গে সম্পর্ক যাতে না থাকে, ভারতকে যাতে একটুকু কাঁপিয়ে রাখা যায়, নাস্তানাবুদ করা যায়, যার জন্য বাংলাদেশকে হাতিয়ার করার জন্য সেখানে ছাত্র আন্দোলনের নামে জঙ্গি আন্দোলন শুরু করলো, এবং সেই বীজ কিন্তু রোপণ করেছিল CIA আমেরিকা। হিলারি ক্লিন্টন সঙ্গে সঙ্গে সে মমতার সঙ্গে বৈঠক, মমতার সঙ্গে নানান কথাবার্তা আলোচনা। আমরা জানতাম যে এখানে ইনভেস্টমেন্ট হবে, আমেরিকা থেকে প্রচুর লোক নিয়ে আসবে, সেই নিয়ে মমতার সঙ্গে কথা হয়েছে। হিলারি ক্লিন্টন দিল্লির নেতৃত্বের সঙ্গে যত না বৈঠক, যত না কথাবার্তা হয়েছে, তার থেকে বেশি মমতা ব্যানার্জির সঙ্গে করছিল। এবং 2011 সালের পর থেকে ধীরে ধীরে যেভাবে বাংলাদেশকে একটা বারুদের কারখানা বা বারুদের স্তূপের মধ্যে দাঁড় করিয়েছে, সঙ্গে পাকিস্তানকে সঙ্গে নিয়ে তার সঙ্গে যোগ করে, এদিকে মোদি যখন 2014-তে আসে, সে নীতি নেয় পাকিস্তানকে কিভাবে জব্দ করবে, চীনকে কিভাবে জব্দ করবে। পাকিস্তান সেই দিকে পশ্চিম প্রান্তে ভারতকে পর্যদস্ত না করতে পারাতে বাংলাদেশকে হাতিয়ার করলো, বাংলাদেশের মাটি ব্যবহার করলো। সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে সাঁঠগাঁড় মমতা ব্যানার্জি ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী কাজ কারবার, এবং মমতা ব্যানার্জিকে হয়তো তখন মন্ত্র দিয়েছিল যে তুমি যদি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাও, এই অখণ্ড বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তুমি হবে। ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলো, শেখ হাসিনাকে উৎখাত করলো, দেশে আমাদের ভারতবর্ষে এসে আশ্রয় নিলেন। প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রশংসা, সেখানকার নির্বাচন মন্ডলী বা নির্বাচন কমিশনের প্রশংসা, আমাদের দেশে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে শুরু করে প্রত্যেককে ধুয়ে দিতেন। উনি ভারতের সংবিধান মানবেন না, আইন মানবেন না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কাউকে মানবেন না, উনি নির্বাচন কমিশন মানবেন না, ভারতের সমস্ত কিছুই মানবেন না। ভারতের সংবিধানকে শপথ রেখে উনি মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করেছেন। উনি ভারতের লোগো পরিবর্তন করে দিচ্ছেন, অশোক স্তম্ভের জায়গা বিশ্ব বাংলা। এই যে নানান কীর্তিকলাপ, এই 2026-এ যদি উনি জিততেন তাহলে বিশাল বড় একটা পরিবর্তন হতো, তার ব্লুপ্রিন্ট কিন্তু ফাঁস হয়ে গেছে। আপনারা চিন্তা করুন, ছাত্র নেতা বাংলাদেশের ওসমান হাদিকে যে হত্যা করলো, সেই নিয়ে বিশাল বড় বাংলাদেশে একটা স্লোগান, বাংলাদেশ উত্তাল হয়ে গেছিল। আবার পুনরায়
সেই বাংলাদেশের অনেক মানুষ মানে জামাত গোষ্ঠী, বিশেষ করে মুসলিম মৌলবাদী সংগঠন, তারা ভারতের দিকে আঙুল তুলেছিল যে ভারতের ওসমান হাদিকে হত্যা করিয়েছে বা মেরেছে, এবং সেই ওসমান হাদির হত্যাকারী মেঘালয়ের রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। এটা কিন্তু আমাদের জানা ছিল না। আমাদের পশ্চিমবঙ্গে এসটিএফ সেই হত্যাকারীকে ধরে এবং ধরে রেখে দেয়, সঙ্গে সঙ্গে ভারত সরকারকে, হোম মিনিস্টারকে খবর দেয়। অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেছিলেন যে ওনাকে ছাড়বেন না, ধরে রেখে দেবেন, যাতে করে লিক আউট না হয়, আমরা কিন্তু ব্যবস্থা নেব, এটা আন্তর্জাতিক ইস্যু। উনি কিন্তু ছেড়ে দেন, বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন, এবং বাংলাদেশের মানুষের সঙ্গে সেটা প্রতিনিয়ত যোগাযোগ থাকতো। 2026-এ মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আবার কিন্তু ইন্ডিয়াতে আসে এবং সর্বপ্রথম কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুনরায় মিটিং। তখন মুখ্যমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিন্টন মিটিং। এখন মার্কো রুবিও হেরে যাওয়ার পরও মমতা ব্যানার্জিকে ঠিক আবার কি যেন টনিক দিতে এসেছিলেন। উনি জানেন যে মমতা ব্যানার্জি এমন একটা মূর্খ ষণ্ড মানুষ, যার মাথাতে গোবর ভরা আছে, কিচ্ছু জানে না, গালি গালাজ ছাড়া মুখে যা আসে তাই বলে দেবে, গোপনীয়তা বলে কোনো জিনিস নেই, নামেই মুখ্যমন্ত্রী। ওনাকে যে উচ্চ পদে একটা বসিয়ে বাংলার আপামর জনতা, শিক্ষিত অশিক্ষিত মানুষ আজকে তাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জনতা, বিশেষ করে বাঙালি হিন্দুদেরকে সারা ভারতবর্ষে যে হারে লজ্জায় ফেলেছে, যে হারে তাদের মাথা নত করিয়েছে, আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী, বাংলার কোনো মনীষী বা মানুষ আমাদেরকে এত মাথা নত করতে হয়নি, এত লজ্জা পেতে হয়নি। এই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যত বাঙালি আছে সারা ভারতবর্ষে তাদের মাথা হেঁট করে দিয়েছে। তার ওর একটাই উদ্দেশ্য ছিল, মুসলমান সম্প্রদায়কে বাহবা দেওয়া, মাথায় করে নাচা, ওরা যা খুশি করবে, লুট করবে, আগুন লাগাবে, মারধর করবে, রাস্তা অবরোধ করে বসে থাকবে, ভারতের সম্পত্তি ধ্বংস করবে, রেল সম্পত্তি আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে, সব মঞ্জুর আছে। হিন্দু মারবে, হিন্দুদেরকে ধর্ষণ করবে, সব মঞ্জুর আছে। তার কারণ ওর মাথাতে বা ঢুকিয়ে দেওয়া হয়েছিল তুমি গ্রেটার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হবেন। আবার মার্কো রুবিও যেন কোন একটা মন্ত্রী দিয়ে গেছে। উনি জানেন না যে পশ্চিমবঙ্গকে ভেঙে খান খান করতে চেয়েছিল, আজকে ওনার দলটাই ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আজকে দল ভেঙে গেল, আজকে ভাইপোর কোনো গুরুত্ব নেই, ব্যানার্জি পরিবারের কোনো গুরুত্ব নাই, সেই দিকে ওর কোনো আক্ষেপ নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। উনি গতকাল ধর্নায় বসলেন, এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন ধর্নায় বসেছিলেন। ভোটের আগে একটা থ্রেট দিয়েছিলেন যে একটা কমিউনিটি যদি এক হয়ে যায় তাহলে সবাইকে ফিনিশ করে দেবে, মানে হিন্দুকে ফিনিশ করে দেবে। আবার এখনো তাই বলছে যে বাংলাদেশে হাদি হত্যাকারী আমাদের পশ্চিমবাংলায় ছিল, আমি তাকে রেখেছিলাম, এবং অমিত শাহ আমাকে ফোন করে বলেছিল যে ওকে ছাড়বেন না, আন্তর্জাতিক ইস্যু আছে, কিন্তু আমি তাকে ছেড়ে দিই। আজকে যদি আমি সবকিছু কবুল করে দিই, বলে দিই না, তাহলে বাংলাদেশে আজকে আগুন জ্বলবে, অশান্তি হবে, এবং কারা করিয়েছে এই হত্যাটা সেটাও কিন্তু আমি জানি। তাহলে সেই বাংলাদেশ কিন্তু ভারতের প্রতি একটা বিশাল বড় আন্দোলন তৈরি করবে, বাংলাদেশে অশান্তি হোক, এটা আমি চাই না। তার মানে রসগোল্লায় ইন্দুর পড়েছে, আমি কি বলছি রসগোল্লায় ইন্দুর পড়েছে, সে কাস্টমার ভাঙাচ্ছে, প্রত্যেক সবকিছু বলেই দিল, আর এদিকে বলছে রসগোল্লায় ইন্দুর পড়েছে, আমি তো বলিনি। তার এইরকম একটা দ্বিচারিতা মূর্খ মহিলাকে অবিলম্বে ভারত সরকারের গ্রেফতার করা উচিত, অবিলম্বে একে ট্রিটমেন্ট দেওয়া উচিত, এবং একে যারা সমর্থন করছে, এখনো পর্যন্ত সামনে পিছনে বসে আন্দোলন করছে, তাদেরও ট্রিটমেন্ট হওয়া উচিত। এই যে একটা মহিলা এত লোভী, এত পাপী আর এত নিকৃষ্ট টাইপের মহিলা স্বয়ং বস্তিতেও মনে হয় খুব কম পাওয়া যাবে। কলকাতা শিক্ষিত, সংস্কৃতি মনা,
সংস্কৃতি সম্পন্ন এই যে বড় বড় বাতলাবাজ যারা বুদ্ধিজীবী নিজেদেরকে বলে, সেই সব বুদ্ধিজীবী এইসব নোংরা মহিলার পাচাটা তাদেরও কিন্তু ট্রিটমেন্ট হওয়া দরকার আছে। উনি সংবিধান পদে বসে থেকে যে এত বড় একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করছেন রাস্তায় বসে, আমি বলবো ভারত সরকার কেন এখনো চুপ আছে, ওনার প্রতি কেন অ্যাকশন নিচ্ছে না? জনগণের অ্যাকশন নেওয়া উচিত। যেভাবে উনি বেনাকাব করছেন ভারতের প্রশাসন, ভারত দেশকে যেভাবে উনি ভারতকে ছোট করছেন সারা পৃথিবীর বুকে, যেভাবে ভারতকে এবং কেন্দ্রীয় সরকারকে উনি ছোট করে দেখাতে চাইছেন, এর সাজা অবশ্যই পাওয়া উচিত। আপনারা আপনাদের মতো মন্তব্য করবেন।